তালুকদার বাড়ি আজ এক ভিন্ন রূপ। সকাল থেকে চারদিকে হই হই রই রই রব। উৎসবে চঞ্চলতা যেন পুরো বাড়িটাকে গ্রাস করেছে। আজ বাড়ির দুই ছোট সদস্য ইহান আর ইভানের সুন্নতের খান্নাত আয়োজনও করা হয়েছে বেশ বড়সড়ভাবে। আমন্ত্রিত অতিথিদের আনাগোনায় চারপাশ মুখরিত। দুপুরের খাওয়ার প্রস্তুতি চলেছে পুরো দমে। এই উৎসব মুখ পরিবেশে ঠিক বিপরীত মেরুতে অবস্থান করেছিল কলরব। চোখে মুখে চরম বিরক্তি নিয়ে সে টুকটাক কাজে হাত লাগাচ্ছিল। গত রাতে ক্লাবে থাকা এক ফোঁটাও ঘুম হয়নি তার। আর সকাল সকালই এই শোরগোলের মধ্যে পড়তে হওয়ায় মেজাজটা খিটখিটে হয়ে আছে। দেখতে দেখতে সকাল গড়িয়ে দুপুর ছুঁই ছুঁই। বাড়ির উঠানে একপাশে অতিথিদের বসার চেয়ার টেবিলগুলো গুছিয়ে রাখা হয়েছে। এমন সময় রঙিন কাগজে মোড়ানো একটি গিফট বক্স হাতে নিয়েই গেট দিয়ে ভেতরে দিকে এগোচ্ছিল কলরব। কোনো এক অতিথি আসার সময় এটা তার হাতে ধরিয়ে দিয়েছে। ভেতরে কাজ কিংবা অন্য কোনো ভঙ্গু জিনিস আছে বোধহয়। বেশি ভারী ঠেকছিল হাতটায়। ঠিক তখনই ঘটলো অঘটন। আচমকা একটা বাচ্চা ছেলে হাতে হর্ন দৌড়ে এসে সজোরে ধাক্কা দিল কলরবকে। আতঙ্কিত এই ধাক্কায় ভারসাম্য হারিয়ে ফেলল সে। সামলানোর শত চেষ্টা করেও পারল না। হাতে বক্সটি ছিটকে গিয়ে পড়ল বেশ কিছুটা দূরে। কিন্তু বিপত্তি এখানে শেষ নয়। নিজেকে সোজা করার আগেই কোথা থেকে যেন এক তরুণী হুট করে তার সামনে চলে এলো। কলরবের টালটামাল শরীরের সাথে ধাক্কা লেগে মেয়েটি ছিটকে আসতে পড়লো মাটিতে। কলরব তাকে ধরা বা তোলার কোনো চেষ্টাই করলো না। তার সমস্ত মনোযোগ তখন মাটিতে পড়ে থাকা ওই রঙের বক্সটার দিকে। ওটা ভেতরের জিনিসগুলো যে এতক্ষণে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে তার বলার অপেক্ষায় রাখে না। এদিকে মাটিতে পড়ে গিয়ে মেয়েটি প্রথমও অপ্রস্তুত হয়ে আশেপাশে তাকালো। এরপরই তার চোখে গেল সামনে দাঁড়িয়ে থাকা কলরবের দিকে। অপমানে আর রাগে মুহূর্তে তার ফর্সা মুখবাই লাল হয়ে উঠল। ঝড়ের বেগে মাটিতে ছেড়ে উঠে দাঁড়িয়ে সে তেড়ে এলো কলরবের দিকে। কলরবের কোনো কৈফিয়ত বা কথা বলার সুযোগ না দিয়েই তীব্র ক্ষোভে উগরে দিয়ে বলো, অসভ্য ইডিয়েট কোথাকার! চোখে কি সর্ষে ফুরফুর দেখেছো? দেখে শুনে চলা চলতে পারো না? নাকি মেয়ে মানুষ দেখলেই এমন এমন অসভ্যতামি করার স্বভাব জেগে ওঠে? তোমাদের মতো ছেলেদের আসলে! কথাগুলো বলতে বলতে কোপে কলরব গালে চর মারার উদ্দেশ্যে হাত তুলে মেয়েটি। কিন্তু চরটা আর কলরবের গালে পৌঁছালো না। তার আগে বিদ্যুৎ বেতাতে মেয়েটির হাত চেপে ধরলো কলরব। এমনিতেও সারা রাতে অনিদ্রা আর সকালের ঝুমঝাল মেলা তার মেজাজ চড়েছিল সপ্তমে। তার উপর এই আক্রমিতর আক্রমণ। প্রথমে ভেবেছিল ভদ্রতা বশত একটা সরি বলে ঝামেলা চুকিয়ে দেখে, কিন্তু মেয়েটি এমন উদ্ধত্ত আচরণে সেই ইচ্ছেটুকু কাপুনের মতো উড়ে গেল। কলরব নিজের রাগ সংবরণ করে দাঁতে দাঁত চেপে অত্যন্ত শান্ত গলায় বলে, রিল্যাক্স। গায়ে দেখছি ভীষণ জোর আপনার। মেয়েটি নিজের হাতটা কলরবের শক্ত মুঠো থেকে ছাড়ানোর জন্য ফটফট করতে করতে তেতে উঠলো। হাত ছাড়ো আমার, বলছি হাত ছাড়ো, নয়তো ফল কিন্তু খুব খারাপ হবে। আমি কে সেই সম্পর্কে তোমার বিন্দুমাত্র ধারণায়। বেশি বাড়াবাড়ি করলে এই বাড়িতে আজই তোমার শেষ দিন হবে। কথাটা শুনে কলরবের মনে হলো সে হয়তো ভুল শুনেছে। মেয়েটি বলেছে কি এসব? পরিস্থিতিটা আচমকাই এতই হাস্যকর ঠেকলো যে কলরবের ঠোঁটের কোণে এক চিলেতে বাঁকা হাসি ফুটে উঠল। সে মৃদু হেসে বলল, আচ্ছা তাই নাকি? আমি তো ভয়েই জমে গেছি। তা মহোদয়, আপনি কে বলুন তো শুনি? এই বাড়ির মালকিন নাকি, নাকি তার থেকে বড় কিছু? মেয়েটির আগে ফুঁসছিল। তার পরনে সাধারণ একটি কুর্তি, গলায় ওড়না জড়ানো, বাহিক অবয়নে বেশ একটা মার্জিত ভদ্র ভাব থাকলেও তার মুখের ভাষা আর আচরণ যে উগ্র তা কলরব ততক্ষণে খুব ভালো করে বুঝে গেছে। তবে মাথা খাটিয়েও মেয়েটিকে সে চিনতে পারল না। কলরব ঝটকা দিয়ে তার হাতটা ছেড়ে দিল। মুক্ত হতেই মেয়েটি এক হাত দিয়ে অন্য হাতে কবজিটা ডলতে ডলতে অগ্নিদৃষ্টিতে তাকালো। খুব উগরে দিয়ে বলল, হাউ ডেয়ার ইউ! তোমার এত বড় সাহস কি করে হয় আমার হাত ধরার? তোমার মতো অসভ্য এই বাড়িতে কাজে কে রেখেছে? একটু দাঁড়াও, আমার সাথে এই বেয়াদবির ফল হাতে নাতে পাবে। তোমাকে যদি এখনই এই বাড়ি থেকে ঘাট ধরে বের না করিয়েছি, তবে আমার নামও আনাইয়া না। আনাইয়ার কথা শুনে কলরব সত্যি পেট ফেটে হাসি পাওয়ার উপক্রম হলো।
এই মেয়ে কি তাকে বাড়ির কাজের লোক ভাবছে? পরক্ষণে নিজের দিকে তাকিয়ে সে বুঝতে পারলো বিধ্বস্ত চেহারা আর এমন জামা কাপড় পরনে এখন বাড়ির অন্যান্য ডেকোরেশন বা ক্যাটারিয়েটের স্টাফদের মতোই দেখাচ্ছে তাকে। একটা দীর্ঘশ্বাস চেপে কররাব শান্ত গলায় বলল, দেখুন ম্যাডাম, প্রথমত আমি আপনার সাথে কোনো অসভ্যতা মতো করিনি। যা হয়েছে তা সম্পূর্ণ একটা দুর্ঘটনা। ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। অযথা জল ঘেরার বিষয়টাকে আপনি বড় করেছেন আর আমাকে কাজ থেকে বের করবেন আপনি। আনাইয়া তপ্ত গলায় বলল, তোমাদের মতো ছেলেদের কায়দা করুন আমার খুব ভালো করে জানা আছে। রাস্তায় বা জনসম্মুখে কোনো সুন্দরী মেয়ে দেখলেই তোমাদের প্রথম কাজ হয় কোনো না কোনো অজুহাতে গায়ে পড়া, তারপর ধরা খেলে সেটাকে খুব সুন্দর করে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেওয়া। 1 মিনিট, 1 মিনিট, এই যে বারবার তোমাদের মতো ছেলে বলে চিৎকার করেছেন। কি বোঝাতে চাইছেন আপনি? এ যাবৎ কয়টা ছেলেকে এভাবে চিনেছেন শুনি? আর আপনি কেন সুন্দরী মেয়ে কথা বলেছেন? আশেপাশে তো তেমন কাউকে আমি দেখতে পাচ্ছি না। আয়নায় আনাইয়ার রাগ যেন এক লাফে দ্বিগুণ হয়ে গেল। অপমানে আর ক্রোধে ফুঁসতে ফুঁসতে কলরবের মুখের সামনে নিজের তর্জনী উঁচিয়ে তীব্র গলায় বলল, তোমাকে দেখে নেব আমি, তোমাকে ভুগতে হবে। কলরব বিন্দুমাত্র বিচলিত হলো না, বরং চট করে আবারও আনাইনার উঁচানো আঙুলটা খপ করে ধরে নিচে নামিয়ে দিল। তারপর আজ্ঞাল হেসে বলল, সে তো আপনার কাণ্ড কারখানা দেখেই বুঝতে পারছি। প্রথম দেখতে আমার প্রতি আপনার ইন্টারেস্ট ফিল করেছে, কিন্তু কি বলুন তো ম্যাডাম, লাভ নেই। আপনার মতো মেয়ের প্রতি আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। একে তো আপনাকে আমি জীবনে কখনো দেখেছি বলে মনে পড়ছে না। তারপর এমন উগ্র আচরণে কেউ অন্তত আমাদের চেনা জানার মধ্যে হতে পারে না। তো আমার দৃঢ় বিশ্বাস আপনি কোনো পাগলা গারদ থেকে পালিয়ে সোজা এখানেই ঢুকে পড়েছেন। আপনার বাড়ির লোকজন বলিহারি যায়। রোগ পুরোপুরি সুস্থ না করে এভাবে বাইরে ছেড়ে দিল কেমন করে? একটু থেমে নিজের কণ্ঠস্বর আর একটু গম্ভীর ও ধারালো করে কলরব যোগ করলো, আর হ্যাঁ, পরের বার এভাবে আমার দিকে আঙুল উঁচিয়ে কথা বলার দুঃসাহস দেখাবে না। এই আঙুল উঁচানো দেখলে আমার মেজাজটা গরম হয়ে যায়। কথাগুলো শেষ করে কলরব আর এক মুহূর্তেও সেখানে দাঁড়ালো না। দীর্ঘ কদমে বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলো। পেছনে থেকে আনাইনা চিৎকার ভেসে এলো, তোমার এই ব্যবহারের মূল্য তোমাকেই দিতে হবে। কলরব পেছনে না তাকে মৃদু হাসলো, সোজা বাড়ির ভেতরে ঢুকে ড্রয়িং রুমে গিয়ে ভাঙা বক্সটা এক পাশে রাখলো। তারপর উঁচু গলায় ডাকলো, আম্মু। কিছুক্ষণের মধ্যে আলেখা ড্রয়িং রুমে এসে হাজির হলো। কলরব বক্সটার দিকে ইশারা করে বলল, আম্মু, এটা মতিন আঙ্কেল আসার সময় নিয়ে এসেছিল, কিন্তু আসার পথে হাত থেকে একবার পড়ে গেছে। ভেতরে মনে হয় কাছের কিছু ছিল। আলেখা বিরক্তিতে কপাল কুঁচকে বলেন, তুই কি একটা কাজও জীবনে ঠিকঠাক করতে পারিস না কলরব? জানি না কবে যে তোর একটু বুদ্ধি শুদ্ধি হবে, কবে বড় হবি। আর তুই এখনো এই চেহারায় ঘুরে বেড়াচ্ছিস কেন? চারদিকে অতিথিরা আসতে শুরু করেছে। যা জলদি গিয়ে ফ্রেশ হয়ে ভালো একটা জামা কাপড় পরে আয়। কলরব মুখটা গোমড়া করে বলল, আমি আর আসবো না এখানে। আমায় কেউ ডাকলেও আসবে না। আলেখা চোখ রাঙিয়ে উঠলো, কলরব, একদম বাড়াবাড়ি করবি না বলে দিচ্ছি। তোর আম্মু এমনিতেও তোর উপর রেগে আগুন হয়ে আছে, আর নতুন করে ঝামেলা বাড়াস না। চুপচাপ নিজের ঘরে যা, রেডি হয়ে আয়। মায়ের আদেশের পর আর কথা বাড়ানোর সাহস হলো না কলরবের। সেও অনিচ্ছা সত্ত্বেও মাথা নেড়ে সায় দিল। তখনই ঝড়ের বেগে হন্তদন্ত হয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো আনাইনা। ড্রয়িং রুমে এক পাশে সোফায় তখন উপস্থিত আছে আনাইনার বাবা মা, সেই সাথে আশরাফ তালুকদার, মাহাজা, আলতাফ তালুকদার, সবাই সেখানে বসা ছিলেন। আনাইনাকে ওভাবে প্রায় কাঁদতে কাঁদতে ভেতরে ঢুকতে দেখে মাজহা বেশ অবাক হলেন। তিনি কিছুটা উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? তোমাকে এমন দেখাচ্ছে কেন? কোনো সমস্যা হয়েছে? আনাইনা এতক্ষণে চড়াসুর নিমিষে বদলে ফেললো। নিজের গলার স্বর যতটা সম্ভব নরম ও ভাঙা করে চোখে একরাশ কাল্পনিক অশ্রু এনে ধারা গলায় বলল, আমি মাত্রই উঠোনে একটু হাঁটাহাঁটি করছিলাম আন্টি, যখন একটা ছেলে হুট করে এসে আমাকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিল। শুধু তাই নয়, আমার সাথে অত্যন্ত বাজে ব্যবহার করেছে, কি সব নোংরা কথা বলেছে। আই এম সো সরি আন্টি, কিন্তু এই অপমানের পর আমি এখানে আর এক মুহূর্তেও থাকতে পারছি না। আনানের মুখে এমন
নালিশ শুনে উপস্থিত সবার চোখে মুখে উদ্যোগ ধরা দিল। আর ওইদিকে এক কোণে দাঁড়িয়ে কলরব যেন আকাশ থেকে পড়লো। মেয়েটি এত বড় মিথ্যে কথা এত সহজে বানিয়ে বলতে পারে তা তার ধারণার বাইরে ছিল। কিছুটা কৌতূহল আর বিস্ময় নিয়ে কলরব আর একটু সামনে গিয়ে আস্তে আনায়না বড় বড় চোখে করে তার দিকে তাকালো। মনে মনে সে বেশ খুশি হলো। শিকার নিজেই খাঁচা এসে ধরা দিয়েছে, এবার তাকে উচিত শিক্ষা দেওয়া আরো সহজ হবে ভেবে আরাইনা ঠোঁটের কোণে এক চিলেতে বিজয়ের হাসি ফুটে উঠল। কলরব মাঝহার দিকে তাকালো, অত্যন্ত শান্ত গলায় প্রশ্ন করলো, চাচি আম্মা, এনাদের তো ঠিক চিনতে পারলাম না, তোমার কোনো আত্মীয় নাকি? মাঝহার হাসি মুখে বলেন, হারে কলরব, উনি নাফিসা, আমার অনেক পুরনো আর খুব কাছের বান্ধবী। অতঃপর পাশের বাসার বান্ধবীর উদ্দেশ্য করে মাঝহা কলরবের পরিচয় করিয়ে দিলেন। নাফিসা, ও হলো কলরব ভাইজানের ছোট ছেলে, আর কলরব, ও হচ্ছে আনাইয়া, তোর নাফিসা আন্টির মেয়ে। আমরা বড়রা সবাই মিলে ঠিক করেছি আমাদের কায়েফের সাথে আনাইনার বিয়ে দেব। বিরাট এক আনাইনার সম্মুখে বসে আছে রমণী, তার সামনের টেবিলে সারিতে সারিতে সাজানো রং বেরঙের আধুনিক প্রসাধারী দুজন দক্ষ মেকআপ আর্টিস্ট, অত্যন্ত নিখুঁত ছয় তার মুখবায়ে কারুকাজ করে চলেছে। বিধাতার তৈরি সৌন্দর্য আরো দ্বিগুণ করার এক আপ্রাণ চেষ্টায়। এমন সময় ঘরে বন্ধ করে মৃদু কর্তায় হলো। আনায়না থেকে চোখ সরিয়েই নিয়ে জানা অত্যন্ত শান্ত কণ্ঠে বলে, এসো। অনুমতি পেয়ে ধীরে পায়ে ঘরের ভেতরে এগিয়ে এলো আমতাসা। নির্জানার ঠিক সামনে একটা কাগজের খাম রেখে আমতা আমতা করে বললেন, তোমার যাওয়াটা কি আসলে খুব জরুরি? নির্জানা আনায়না নিজের প্রতি বিলম্বের দিকে চেয়ে দৃঢ় কণ্ঠে জবাব দিল, অবশ্যই, না যাওয়ার কেউ আছে। আমতাসা ভালো করে খেয়াল করলেন কুচকুচে কালো শাড়িতে আবৃত মেয়েটিকে। নির্জানা আপন মস্তক দেখে তিনি যেন এক পলকে থমকে গেলেন। বুকের ভেতরটা হু হু করে উঠল। এটা কি আসলে নির্জানা? কি অপূর্ব, কি অলৌকিক সুন্দর লাগছে তাকে আজ। একটা মায়াবী রূপ যেন আজ অবধি তিনি কারো দেখেনি। অথচ এই মেয়েটার জীবনে কিনা আজ একটা স্থায়ী দাগ লাগতে চলেছে, তাও আবার তার নিজের কারণে। নিজের ভাইয়ের অনুরোধ রাখতে গিয়ে নিজের মেয়ের ভবিষ্যতের কথা ভাবতেই ভুলে গিয়েছিলেন তিনি। তীব্র এক আফসোসে আমতাসার বুকটা ভেঙে আসতে চাইল। চোখের কোণে দ্বিতীয় অশ্রুতে ছলছল করে উঠল। তিনি ভেজা চোখে এক চিলেতে স্নান হেসে বলেন, মাশাল্লাহ, কি যে সুন্দর লাগছে তোকে বেবি। নির্জানা শুধু মৃদু একটু হাসলো, মুখে কিছু বলল না। সুন্দর তো তাকে লাগতে হবে। গত কয়েকটা দিন সে অনেক ভেবেছে, নিভৃত অঝরে কেঁদেছে, কিন্তু আন্না ঢোর হয়েছে। কলরব তাকে ভালোবাসেনি তার মানে এই নয় যে নির্জানার রূপ কিংবা গুণে কোনো কমতি আছে, বরং নির্জানাকে হারানোটা কলরবের জীবনে সবচেয়ে বড় ভুল। কলরবকে বুঝতে হবে সে কি হারিয়েছে। নির্জানা ওকে অনুতপ্ত হতে দেখতে চায়, ওকে আফসোসের আগুন পুড়িয়ে দেখতে চায়। ইতিমধ্যে মেকআপের শেষ পর্বটুকু অসম্পূর্ণ হলো। মেকআপ আর্টিস্ট হিসেবে যে দুজন মেয়ে এসেছিল তাদের একজন নির্জানার চশমাটা টেবিল থেকে তুলে তার দিকে এগিয়ে দিয়ে গেল। নির্জানা আলতো করে হাত তুলে তাকে বাধা দিয়ে বলল, ওটা আর দরকার নেই, থাক, আপনারা এবার আসতে পারেন। টেবিলে রাখা সেই কাগজের ফাইলটি আলতো হাতে তুলে নিল নির্জানা। ধীরে স্থিরে খামটি খুলে ভেতরে পাতাগুলো বের করতে চোখের সামনে ভেসে উঠল কিসের শব্দ, ডিভোর্স পেপার। কাগজের বুকে লেখা প্রতিটি অক্ষর যেন এক বুক নির্মল বাস্তবতা নিয়ে তার দিকে চেয়ে আছে। নির্জানা স্তব্ধ হয়ে এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। বুকের ভেতর একটা তীব্র মোচড় দিয়ে উঠল। সে নিজেকে সামলে নিল। চোখের কোণে জমা হওয়া টলমল অশ্রুচিক্র চোখের পলকেই লুকিয়ে ফেলল গোপনে, যাতে কেউ তার দুর্বলতা ধরতে না পারে। অত্যন্ত শান্ত ভাবলেশীন গলায় সে প্রশ্ন করলো, ও চলে এসেছে? আমতাসা নিজের চোখে পানি ধরে রাখতে পারলেন না। হাত দিয়েতে দ্রুত চোখের কোণায় মুছে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, হ্যাঁ, নিচে এসে বসে আছে, তুমি তৈরি হয়ে নাও, এসো। কথাটা বলে আমতাসা দরজার দিকে পা বাড়াতে গিয়েও থমকে দাঁড়ালো। পেছনে প্রাণে চেয়ে ধরা গলায় আমতা আমতা করে বলো, আই এম সো সরি সোনা। মায়ের ভেতরে এই তীব্র অপরাধবোধে আর ছটফটানি নির্জানা খুব ভালো করেই বুঝতে পারছিল। আমতাসা প্রাণে তাকিয়ে ঠোঁটের কোণে এক চিলেতে হাসি ফুটিয়ে বলল, বারবার এভাবে কেন সরি বলছো মাম্মা? পুরনো কথা বাদ দাও না। তবে তুমি যদি আর সাথে যেতে খুব ভালো হতো। মামুও ভীষণ খুশি হতেন। আমতাসা একটু স্নান হেসে বলেন,
তোমাকে বলেছিলাম না সোনা, আজ আমার একটা জরুরি মিটিং আছে, তোমরাও যাও। কোনো রকম সমস্যা হলে মাম্মাকে সাথে সাথে কল দিও, ঠিক আছে? নীরজানা আর কোনো কথা বাড়ালো না, কেবল নীরবে মাথা নেড়ে সায় দিল। শূন্যতে খামতান পুরোটা সময় জুড়েই ইহানার চঞ্চলতা দেখিয়েছে তার এক কথায় অবিশ্বাস্য। কিন্তু শেষ মুহূর্তে ভয়ে আর আতঙ্কে সে ডাক্তারকে পর্যন্ত নাজেহাল করে ছেড়েছে। এদিকে যেমন ছটফটানি, অন্যদিকে তেমনি কান্নারত রোল। কেঁদে কেঁদে নিজের অবস্থা একেবারে কাহিল করে ফেলেছিল সে। শেষেমেশে ওকে সামলাতে গিয়ে বাড়ির বড়দের সবার যেন দম বেরিয়ে যাওয়ার উপক্রম। সেই ঝড়ের পরা বর্তমান ঘরে বিছানায় শান্ত হয়ে শুয়ে আছে দুই ভাই। তাদের ঘিরে পাশে বসে আছে কলরব, কায়েব, আন্তাসা, কুহু আর দিয়া। কলরবের মেজাজটাও সকাল থেকে খিটখিটে ছিল। আর যখন থেকে সে জানতে পেরেছে এই উগ্র স্বভাবের মেয়েটার সাথে কায়েবের বিয়ে ঠিক হয়েছে, তখন থেকে তার ভেতরে অসন্তুষ্টি আরো কায়েব গুণ বেড়ে গেছে। কায়েব অবশ্য বরাবরই মতো শান্ত ও স্বাভাবিক। এদিকে আন্তাসা কায়েবের আনাইনা কায়েবের পাশাপাশি বসে থাকলেও এখনো পর্যন্ত কারোর সাথে একটা কথাও বলেনি। যখন থেকে সে জানতে পেরেছে যে কলরব এই বাড়িরই ছেলে এবং কায়েবের ভাই, তখন থেকে এক চরম বিব্রত বোধ তাকে গ্রাস করেছে, যে সে মনে মনে নিজেকে অনবরত বলে বকে চলেছে। ইহান বিছানায় একটু নড়াচড়ে উঠে ফিসফিসিয়ে বলল, ইভান, এখন তোর আর আমাদের স্কুলে যেতে হবে না, তাই না? ইভান বিরক্ত চোখে ভাইয়ের দিকে তাকালো, যেন সে কত বড় এক পরিপাক্ব মানুষ। এমন ভঙ্গিতে বলল, না, মাম্মা বলেছে কিছুদিন আমাদের ছুটি, বেশ কিছুদিন পর আমরা স্কুলে যেতে পারবো। স্কুলে যেতে হবে না, এই বয়সে এর চেয়েও বরং সুসংবাদ আর কি বা হতে পারে। খুশিতে ইহানের যন্ত্রণায় মলিন চোখ মুখ এক নিমিষে ঝলমল করে উঠল। সে মহা উৎসাহে কৌতূহল নিয়েই প্রশ্ন করলো, আচ্ছা চাচ্ছু, মুসলমানি কি জীবনে একবারই হয়? পাশে বসা কলরব সংক্ষেপে উত্তর দিল, হ্যাঁ একবারই। উত্তরটা শুনে ইহানের ঝলমলে মুখটা মুহূর্তেই আবার মেঘলা হয়ে গেল। কলরব তার মুখে ভাব পরিবর্তন খেয়াল করে হেসে উঠে বলল, একবারে ধকল সামলাতেই তো তুমি পুরো বাড়ি সবার অবস্থায় 12টা বাড়িয়ে দিয়েছো। আমার মান সম্মানটা আর রাখলি না। আমার সুযোগের শীর্ষ হয়ে এত ভীতু হলে চলে বলো তো? কুহু পাশ থেকে মুখ ভেঙচিয়ে ফোড়ক কাটলো, এসেছে আমার মস্ত বড় গুরু। নিজের বেলায় কি করেছিলে তুমি? তুমিও তো ওর মতোই ঘরে মাথায় তুলেছিলে। কলরব এক মুহূর্তের জন্য থমথম খেয়ে গেল। কায়েব বেশ শব্দ করে হেসে উঠল। তাদের সাথে যোগ দিল বিছানায় শুয়ে থাকা ইহান আর ইভান। কলরব নিজেকে সামলে নিয়ে উল্টো কিছু একটা বলল, আর মুখ খুলতেই হুট করে দরজার কাছ থেকে একটা অতি পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, আসবো। কণ্ঠটা কানে পৌঁছাতে মাত্রই কলরবের বুকের ভেতরটা যেন এক তীব্র ঝাঁকুনি খেলো। তীরের মতো এসে বিঁধল শব্দটা। সে চট করে মুখ ঘুরিয়ে দরজার দিকে তাকাতে স্পন্দন যেন স্তব্ধ হয়ে গেল। দরজায় দাঁড়িয়ে আছে নির্জানা। কলরব এক পলকের জন্য চোখ সরাতে পারল না, মনোমুগ্ধর মতো চেয়ে রইল। কুচকুচে কালো শাড়িতে আজ নির্জানাকে ঠিক কতটা অলৌকিক সুন্দর লাগছে তা প্রকাশ করার মতো ভাষা তার জানা নেই। কিন্তু সেই মুগ্ধতা স্থায়ী হলো মাত্র কয়েক সেকেন্ড। মুহূর্তে কলরবের ভুজোড়া কুচকে কুচকে কঠিন হয়ে উঠল। নির্জানার ঠিক পাশে এসে দাঁড়িয়েছে অন্য একটি ছেলে। হ্যাঁ, ছেলেটিকে কলরব খুব ভালো করে চেনে। নির্জানা বাবার ঘনিষ্ঠ বন্ধুর ছেলে অভিনব। ও হুট করেই আজ নির্জানার সাথে এখানে কি করেছে? তবে সবকিছুর ঊর্ধ্ব কলরবে সবচেয়ে বেশি বিস্ময়িত হয়েছে নির্জানাকে সরাসরি এই বাড়িতে দেখে। অমন পরিস্থিতির পর নির্জানা যে নিজের থেকে এখানে আসবে তা সে দুর্মত কল্পনাও ভাবেনি। কুহু নির্জানাকে দেখে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে উৎসাহের সাথে বলল, আরে নির্জানা, আয় না, ভেতরে আয়। তুই যে আসবি আমি তো একদম ভাবতেই পারিনি। এক পাশে বসে থাকা আনাইনা কিছুটা অবাক চোখে তাকাতে দরজার দিকে। সে বুঝলো না কে এই মেয়েটি। নির্জানা ধীরে পায়ে ঘরের ভেতরে এগিয়ে এলো। ঠোঁটের কোণে অত্যন্ত মার্জিত ও মৃদু এক চিলেতে হাসি ফুটিয়ে বলল, খুব বেশি লেট করে ফেললাম নাকি? কুহু হাসি মুখে উত্তর দিল, আরে না না, একদম না, আমরা এখনো কেউ খেতে বসিনি। আর সবচেয়ে বড় কথা হলো তুই এসেছিস, এটাই আমার কাছে অবিশ্বাস্য লাগলো। খেলে ফেললেও আমি তোর সাথে আবার খেতাম। নির্জানা ঘরের সাথে সাথে কথা বললেও আর চোখে ঠিকই কলরবকে তীক্ষ্ণ স্তব্ধ চাহনিটা লক্ষ্য করলো। কিন্তু অত্যন্ত সাবধানে সে
সেই চাহনিটাকে উপেক্ষা করে গেল। একেবারে জন্য কলরবে দিকে সোজাসুজি ফিরে তাকালো না। হাই ইহান আর ইভানের দিকে এগিয়ে গিয়ে তাদের জন্য আনা উপহারের প্যাকেটটা টেবিলের উপর রাখলো। এবার দিয়ার সাথে হালকা কুশল বিনিময় করলো, তারপর আদর করতে লাগলো। কলরব এক কোণে দাঁড়িয়ে নির্জানার প্রতিটা মুভমেন্ট, প্রতিটা অবহেলাও সূক্ষ্মভাবে দেখলো এবং বুঝলো নির্জানা যে তাকে এতটা অবলীয়র এড়িয়ে যেতে পারে তা তার অহংকারের আঘাত করলো। নিজের ভেতরে অস্বস্তিতা লুকাতে সে মনে মনে নিজেকেই একবার শাসালো। তারপর হুট করে ঘর থেকে বের হয়ে গেল। করিডর দিয়ে লম্বা কদমে কিছুটা দূরে যেতে পেছন থেকে অভিবয়নের কণ্ঠস্বর তাকে থামিয়ে দিলেন। কলরব একটু শোনো। কলরব থমকে দাঁড়ালো। নিজের ভেতরে ঝড়টাকে কোনো মতন চাপা দিয়ে নিজেকে স্বাভাবিক ও শক্ত করে পেছনের দিকে ঘুরে তাকালো। নির্জানার সাথে নিয়ে ধীরে পায়ে তার দিকে এগিয়ে এলো অভিনব। কাছে এসে অভিনব বেশ ভদ্রতার সাথে হাত বাড়িয়ে দিয়ে বলল, হ্যালো, নাইস টু মিট ইউ। অনেকদিন পর দেখা হলো তোমার সাথে। কেমন আছে বলো? তোমার আমরা তোমার বাড়িতে এলাম, অথচ সামান্য একটু ওয়েলকাম টুও করলে না। কলরব অভিভাবের বাড়িয়ে দেওয়া হাতে হাত মিলিয়ে যান্ত্রিক গলায় বলো, আসলে আমার একটা জরুরি কাজ আছে। অভিনব বুঝতে পেরে মাথা নাড়ালো। নির্জানা হাতে ধরা সেই কাগজের ফাইলটা কলরবের দিকে বাড়িয়ে দিয়ে অত্যন্ত নিষ্পিত ও শান্ত গলায় বলল, তোমার মূল্যবান সময়টুকু নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। নির্জানা সামরিকভাবে হতেই কলরব অলক্ষে একটা শুকনো ঢোক গিলল। মনে মনে এক তীব্র চঞ্চলতা অনুভব করলো সে। বুকের ভেতরটা তখন তীব্র এক ওলট পালকের মধ্যে দিয়ে যাচ্ছে। নির্জানার মধ্যেকার এই চঞ্চলতা লুকাতে সে এক মুহূর্তের জন্য চোখের জোড়া বন্ধ করে আবার খুলল। মেয়েটা আজ হয়েছেটা কি? এত মায়াবী করে, এত নিপুণতা নিজেকে সাজানোর কি প্রয়োজন ছিল? কুচকুচে কালো শাড়ি প্রতিটি ভাঁজে ভাঁজে তার রূপ যেন আজ এক অলৌকিক জ্যোতির মতো বিচ্ছুরিত হচ্ছে, যা কলরবের চেনা জগৎ তাকে এক নিমিষে ওলটপালট করে দেওয়ার জন্য যথেষ্ট। আর তার ওপর সবচেয়ে বড় আঘাতটা এলো নির্জানার মুখের দিকে তাকাতে। তার সেই আজন্ম চশমাটা আবরণটা আজ অনুপস্থিত, অবরিত। দীর্ঘ পল্লব ঘের সেই চোখ জোড়া আজ কোনো দ্বিধা নেই, কোনো লুকোছাপা বা সংকোচের লেশমাত্র নেই। এক অদ্ভুত নিষ্পিত অথচ ধারালো স্থির দৃষ্টিতে সে সরাসরি কলরবের চোখে চেয়ে আছে। নির্জানা চোখে ওই অতল গভীর আর অবলেহ মিশ্রিত শান্ত চাহনি কলরবের বুকের ভেতরটা যেন এক নিমিষে দুম মুচড়ে দিল। একটা অজানা হাহাকার আর চাপা আক্রোশে দানা বেঁধে উঠল তার পাজরে। নিজের কণ্ঠস্বর যতটা সম্ভব নিচু সংকোচার নির্বিঘ্নে রাখার আপ্রাণ চেষ্টা করে জিজ্ঞেস করলো, এটা কি ডিভোর্স পেপার? নির্জানার মুখ থেকে উচ্চারিত এই দুটি শব্দ যেন পুরো করিডোরে বাতাসে এক নিমিষে ভারী করে তুলল। কলরব ভেতরে ভেতরে তীব্রতায় চমকে উঠলেও বাহিরে অবয়নে তার বিন্দুমাত্র প্রকাশ ঘটতে দিল না। মুখের প্রতিটি পেশি শক্ত রেখে সে অত্যন্ত নিষ্পিত গলায় বলল, ও, সই করে দিও। আচ্ছা। কলরবের এই চূড়ান্ত নির্লিপ্ততার আর অনীহা দেখে নির্জানার বুকের ভেতরটা অভিমানে আর অপমানে ফেটে যেতে চাইলো। এই বরফ শীতল ব্যবহার সে আর সহ্য করতে পারছিল না। এই মুহূর্তে তার হাউমাউ করে কেঁদে উঠতে ইচ্ছে করলো। কেন? এই যে অবাধ্য মনটা শেষ মুহূর্তে একবার অবলীয় আশা বুক বেঁধেছিল। মনের কোণে এক গহীনে সে চাতকের মতো চেয়েছিল কলরব যেন কাগজটা হাত বাড়িয়ে না নেয়, ওটা দূরে ছুঁড়ে ফেলে দিয়ে তাকে আটকে রাখো। পরক্ষণে নিজের এই দুর্বলতার জন্য নিজেকে মনে মনে চরম ধিক্কার দিল নির্জানা। কেন? ওখানে ওই পাষাণটার জন্য মনে আশা জাগে তার। নিজেকে সে যে খুব ভালো করে বুঝিয়েছে, তবে কেন এই মানুষটার সামনে এলেই জীবনের সব জটিল হিসাব নিমিষেই গোলমাল হয়ে যায়। নির্জানা সেই অবাধ্য আশা আর মনটাকে আরেকবার নির্মলভাবে ঘুরিয়ে দিয়ে কলরব নির্বাগ্নের মুখে ফাইলটা হাতে তুলে নিল। অতঃপর ঠোঁটের করে এক চিলেতে স্নান হাসি ফুটিয়ে বলল, এত তাড়াহুড়া কি ছিল? নির্জানা নিজেকে সামলে নিয়ে ভেতরে রক্তক্ষণ আড়াল করতে সে পাশে দাঁড়িয়ে থাকা অভিনবের একটা বাহু আলতো করে জড়িয়ে ধরলো। কলরবের চোখের দিকে শটাং চোখে তপ্ত গলায় বলল, দরকার তো ছিলই। যত তাড়াতাড়ি আমাদের নামমাত্র সম্পর্ক আইনি বিচ্ছেদ হবে, তত তাড়াতাড়ি আমি অভিনয়কে বিয়ে করতে পারবো। কথাটা শোনা মাত্রই কলরবের বুকের ভেতর কিছু একটা যেন প্রচন্ড শব্দে ভেঙে চুরমার হয়ে গেল। নির্জানা আর অভিনবের এতটা কাছাকাছি এভাবে দাঁড়িয়ে
থাকতে দেখে কলরবের শিরায় উপশিরায় বয়ে চলা সমস্ত রক্তকণিয়া যেন তীব্র ক্ষোভে ও ঈর্ষা টকবক করে ফুটতে শুরু করলো। এক মুহূর্তের জন্য তার মনে হলো সেই নিশ্চয় ভুল শুনেছে। তার চোখের সামনে যা ঘটেছে তা কোনো বাস্তব নয়, এক দুঃস্বপ্ন। অভিনব শান্ত গলায় বলল, আমরা ভেবেছিলাম ডিভোর্স পেপারটা তুমি হয়তো পাঠাবে, কিন্তু তোমার দিক থেকে দেরি হতে দেখে শেষমেশে আমাদেরই এটা নিয়ে আসতে হলো। কলরব জল জড়াতে দৃষ্টি চোখে তুলে তাকালো নির্জানার প্রাণে। সে দৃষ্টিতে ছিল কে জানে। নির্জানার সর্বাঙ্গ এই অজানা আশঙ্কায় শিউরে উঠল। কলরব তার ঠোঁট জোড়া সামান্য প্রসারিত করে কঠিন গলায় বলল, আমার সাথে চল, তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে। নির্জানা বলল, যা বলার এখানে বলতে পারো। তোর বেশ কিছু জিনিস এখানে আমার ঘরে রয়ে গেছে, ওগুলো আমি আজই তোর হাতে বুঝে দিতে চাই। ইডিয়েট করে ওগুলো আমাকে চোখের সামনে সহ্য হয় না। নির্জানা অসুবিধা হবে ভেবে অভিনব তাড়াহুড়ি করে বলল, ঠিক আছে, আমি যাচ্ছি তোমার সাথে ঘরে, ওগুলো আমার কাছে দিয়ে দাও, আমি নিয়ে নিচ্ছি। তুমি কে? কলরবের প্রশ্নের মুখে অভিনয় এক মুহূর্তের জন্য থমথম খেয়ে গেল। এই প্রশ্নের জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। পরিস্থিতি সামাল দিতে বিব্রত লুকিয়ে সেই মুখে এক তিরেতে জোরপূর্ণ হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করলো। কিন্তু কলরবের অবস্থা তখন পুরো ভিন্ন। তার দুই চোখে লালচে বর্ণ ধারণ করেছে, ফর্সা মুখময় ক্রোধে থমথম করছে, কপালে ও গলায় রাগে রক্ত গুলো ফুটে ফেলে উঠছে। নির্জানা কলরবের এই রূপ খুব ভালো করে চেনে, কয়েকটা বার এই রূপ দেখার অভিজ্ঞতাও তার হয়েছে। কলরবের ভেতরে এই অস্বস্তিতা আর ঈর্ষা আগুন দেখে নির্জানা বুকের গহীনে এতক্ষণে যেন এক অদ্ভুত আনন্দের জোয়ার বয়ে গেল। সে অবলীয় মাথা নেড়ে অভিনয়কে আড়াল করার ভঙ্গিতে বলল, ও ভবিষ্যতে তোমার কোনো বোনের বর হতে চলেছে। কলরব এক মুহূর্তের সময় না নিয়ে জবাব দিল, স্বপ্নে। আমার কোনো বোনই এতটা সস্তা নয় যে তার গলা ঝুলিয়ে দেব। অভিনয়ের প্রথম থেকে কলরবের উপর বিরক্ত। এতক্ষণ কেবল নির্জানার মুখের দিকে চেয়ে সে নিজেকে সংকোচ রেখেছিল, কিন্তু এবার তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে যথেষ্ট রেগে গেলেও নিজের কণ্ঠস্বর শান্ত রাখার আপ্রাণ চেষ্টা করে বলল, কলরব, বিষয়টা ইন্টারেস্টিং হয়ে গেল না? কলরব নিরেট গলায় বলল, আমি তো তোমাকে ইন্টারেস্ট করতে চেয়েছি, তোমার সে যোগ্যতা আছে বলে হয়েছে। নির্জারার দিকে চোখ রেখে যোগ করলো, আর আমি কথা বলেছি ওর সাথে, তুমি মাঝখানে আসছো কেন? নির্জানা শক্ত গলায় বাধা দিল, কলরব, বিহেভ ইউর সেলফ, তুমি কিন্তু নিজের সীমানা ছাড়িয়ে বাড়াবাড়ি করছো। কলরব তাচ্ছিল্যর হাসি হাসলো। কলরব করলো, করলে করেছি, আমার সাথে ঘরে চল, কয়েক মিনিটে তোর তো ব্যাপার মাত্র। জাস্ট একটা জিনিস জানার আছে আমার, এমন একটা নাটক করিস না যে জীবনে তুই কোনোদিন ওই ঘরে পা রাখিসনি। আমার এখানে গেলে তোমাকে খেয়ে ফেলবি। যাই হোক, তুই নিজে থেকে গেলে ভালো, নয়তো আমি নিয়ে যাচ্ছি। নির্জানা দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ল, ওকে ফাইন, চলো, আমি ওর সাথে যাব। অভিনয়ে বলো। কলরব আর চোখে চেয়ে জিজ্ঞেস করলো, কেন? তুমি ওর বডিগার্ড। আমি তো থেকেও তোমার সাথে যথেষ্ট ভদ্রতার কথা বলার চেষ্টা করছি কলরব, আর তুমি ক্রমাগত এমন অদ্ভুত অভদ্র আচরণ করে যাচ্ছ। সমস্যা কে তুমি আসলে? অভিভাবক বেশ চড়া গলায় প্রশ্ন করলো। কলরব ফুট করে নিজের গলার স্বরে একদম নামিয়ে এহেন শান্ত গলায় বলল, দেখো ভাই, সকাল থেকে আমার পেটে এক দানা পানিও পড়েনি, প্রচুর খিদে পেয়েছে, আর খিদে পেলে আমার মেজাজটা এমনিতেও সপ্তম চলে থাকে, তেমন কোনো বড় সমস্যা না। তাছাড়া একটা সম্পূর্ণ স্বামী স্ত্রীর পার্সোনাল ব্যাপার, কোনো কাপড় ফটো শ্যুট নয় যে তুমি সেখানে গিয়ে ক্যামেরা ধরে দাঁড়িয়ে থাকবে। তাহলে অযথা এসব ফালতু কথা বলে আমার মেজাজটা আরো খারাপ করছো কেন? এমনিতে তো কোনো বিয়ের কার্ড না দিয়ে এভাবে ডিভোর্সের কার্ড এনে বিয়ে দেওয়ার মতো এক জঘন্য ছেলেটাকে মতো কাজ করেছে তোমরা। অভিনয় কিছু একটা বলতে চাইলো, নির্জানা হাত তুলে তাকে থামিয়ে দিল। নরম গলায় বলল, আই এম সো সরি অভি, আমি সত্যি বুঝতে পারিনি এখানে এসে তোমাকে এমন একটা জঘন্য পরিস্থিতির মুখোমুখি হতে হবে। আমি অত্যন্ত দুঃখিত। তুমি প্লিজ আপাতত কিছুক্ষণ ওয়েট করো, আমি একটু পরে আসছি। কলরব আর দাঁড়ালো না, নিজের হাতে মুষ্টি করে চেপে ধরলো, লম্বা কদমে নিজের ঘরের দিকে হাঁটতে শুরু করলো। করিডোরের শেষ প্রান্তে তার ঘর, তাই পৌঁছাতে একটু বেশি সময় লাগলো না। নির্জানা তার পিছু পিছু আসলো। ঘরে ঢুকে ঝাঁঝরালো তীক্ষ্ণ গলা চেঁচিয়ে উঠলো,
তুমি কি পুরোপুরি পাগল হয়ে গেছো কলরব? এটা কোনো অসভ্য মানুষের ব্যবহার হতে পারে? তুমি অভির সাথে এমন জঘন্য ব্যবহার কিভাবে করতে পারলে? আই জাস্ট ওয়ান্ট টু নো। কলরব ধীরে পায়ে পেছনে ঘুরে তাকালো, অদ্ভুত শান্ত উদাসী গলায় বলল, ওর সাথে তো আর আমি কোনো সুদূর আত্মীয় স্বজন সম্পর্ক তৈরি করতে যাচ্ছি না। তাহলে অযথা ওকে জামাই আদর করতে যাব কেন শুনি? আমার দ্বারা ওই সস্তা ন্যাকামি অন্তত সম্ভব নয়। নির্জানা খুব ফেটে পড়ে আরো কিছু একটা বলতে মুখ খুলছিল মাত্র, কিন্তু তার আগে ঝড়ের গতিতে ঘটনাটি ঘটে গেল। কিছু বুঝে ওঠার আগে পূর্বেই কলরব তার এক হাত ধরে এক তীব্র অবনিয়ম টানে ঘরে এক একেবারে ভেতরে টেনে নিল তাকে। নির্জানা আকম্বিত এই টানে নিজের শরীরে ভারসাম্য সামলাতে পারল না, ছিটকে গিয়ে আছড়ে পড়ল বিছানায় নরম তোষকের উপর। ধাক্কায় সামলে নিয়ে চুলগুলো এক হাতে সরিয়ে মাথা তুলে নির্জানার চোখ ছানাবাড়া হয়ে গেল। সে দেখলো কলরব দরজার ভেতর থেকে বন্ধ করে দিচ্ছে। খটাস করে লক করে যাওয়ায় শব্দ যেন নির্জানা বুকের ভেতর গিয়ে আছড়ে পড়লো। এক অজানা আশঙ্কা ও বিস্ময়ের ভেতরে জমে থাকা পাথর হয়ে গেল তার। বিছানায় আজ বসা অবস্থাতে আমতা আমতা করে বলো, কলরব কি করছো তুমি? দরজা কেন বন্ধ করছো? হ্যাঁ, দরজা খোলো। কলরব মৃদু হাসলো, তীক্ষ্ণ গলায় বলো, তুমি একটু আগে আমাকে যে সারপ্রাইজ দিলি না, তার জন্য তোকে একটু বিশেষভাবে পুরস্কৃত করাটাই আমার দায়িত্বের মধ্যেই পড়ে। তোকে অ্যাওয়ার্ড দেব। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প এই অবেলায় চলবে।